জানালা দিয়ে যেই প্রেম সেই প্রেমটা আমাদের ছিল। না কোথায় এত সাজানো কেন সব? আগে তুমি কোথায় দেখছো বলো? মাসুদ ভালো হয়ে যাও। আমি একটা পাগল। আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার হাজবেন্ড। একটু স্বাস্থ্য বেশি, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝতেই তো পারছেন। দর্শক, আমলকি প্রেজেন্টস প্রেমের গল্পে স্বাগত জানাচ্ছি আমি তানভীর লিমন। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছে দুজন চমৎকার সুইট এবং রোমান্টিক কাপল, ফারিয়া নওয়াজ এবং আকিব আহনাফ দম্পতি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখি, আপনারা ভীষণ পরিচিত, বিভিন্নভাবে পরিচিত, ব্লগিং করে, আনন্দ করে, মজা করে, ফুর্তি করে, কিন্তু এর পেছনে কিন্তু আপনাদের একটা চমৎকার প্রেমের গল্প আছে। আমরা আসলে প্রেমের গল্পটা দিয়েই শুরু করতে চাই। কে কার প্রেমে আগে পড়েছিল বা কে কাকে পড়িয়েছিল প্রেমে? আচ্ছা, তো আমাদের পরিচয়টা হয় 2011 সালে। তো আমি তখন ক্লাস 9-এ পড়ি, ও ক্লাস 10-এ পড়ে। আর আমাদের প্রেমের গল্পটা হচ্ছে একদম পাশাপাশি বাসায়, জানালা দিয়ে যেই প্রেম সেই প্রেমটা আমাদের ছিল। তো একদম ছোটবেলা থেকে যদি বলি, আমি যখন ক্লাস 5 থেকে 6-এ উঠি তখন মেইনলি আমরা ওদের পাশের বাসাটায় উঠি। তো তখন আমি অনেক ছোট, মাত্র ক্লাস 6-এ পড়ি। তো দেখতাম যে সারাদিন কাজ ছিল পড়াশোনা করা আর বারান্দায় গিয়ে বসে থাকা, কারণ ওদের বাসার সামনে অনেক বড় একটা মাঠ ছিল আর ওরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। তো ওদের ভাই বোনরা সবাই মিলে ক্রিকেট খেলতো। তো আমি হচ্ছে বারান্দায় বসে ক্রিকেট খেলা দেখতাম। আর আমার মা বাবা দুজনই ব্যবসায়ী ছিল, ভাইয়াও টিউশনি করতো, বাসায় কেউ থাকতো না। আর আমার যে ছোট ভাইটা, ও হচ্ছে ওদের বাসায় গিয়ে খেলতো। তার মানে আপনি দেখতেন ক্রিকেট খেলা, আকিব ভাই দেখতো আপনাকে। ব্যাপারটা কি রকম? না না না, তখন তো মাত্র ক্লাস 6-এ ছিলাম, মানে তখন হচ্ছে দেখাশোনা জানা, পাশের বাসা। ক্লাস 6-এর একটা বাচ্চা প্রেম ভালোবাসা কি বুঝবে? তাও ঠিক। ভাইয়া, প্রথম কবে এবং কিভাবে প্রেমে পড়লেন? এটা আসলে আমার মনে নাই, দেখছি ভালো লাগছে তো ওইভাবেই। আর ও এমন একটা লোক ছিল যে আছে না, বাসার সবার মধ্যে ও বড়, সবচেয়ে লম্বা। তো আমার কাছে ভাইয়ার মতোই ছিল। কখনো আমি যে একটা লোক বসে ক্রিকেট খেলা দেখছি, কখনো আমার দিকে তাকাতো না, বাট ও মনে মনে পছন্দ করে রেখেছিল। এটা আমি অনেক বছর পর জানতে পারি। প্রাইমারি স্কুল যেটা ছিল, আমরা একই স্কুলে পড়েছি, কিন্তু তখন আমি ওকে চিনতাম না। আমি ক্লাস 1-এ ছিলাম, ও ক্লাস 3-তে ছিল। প্রথম প্রেমের উপহার কি ছিল মনে আছে? হ্যাঁ, চকলেট দিয়েছিলাম। চকলেট দিয়ে পটিয়ে ফেললেন? এক চকলেট? আচ্ছা, আমি মানে কাহিনীটা ডিটেইলসে বলি। তো আমি হচ্ছে ক্লাস 8 থেকে 9-এ যখন উঠি, তো তখন হচ্ছে মানে আছে না যে তখন আমি হচ্ছে ক্লাস 6-7-এ একটা স্কুলে ছিলাম, এইটা হচ্ছে আমাকে একটা কম্বাইন্ড স্কুলে দিয়ে দেওয়া হয়। তো তখন আমি আসলে দেখলাম যে ছেলে মেয়ে আরে প্রেম করা শুরু, ঘুরতেছে ফিরতেছে, একজন আরেকজনকে চকলেট দিচ্ছে। তা আমি ওর মধ্যেই ছিলাম না। আর আমার যে কাজিনরা ছিল, তো ওদেরও ধরেন সবার বয়ফ্রেন্ড আছে। তা আমার কথা হচ্ছে ঠিক আছে, ক্লাস 8-9-এ পড়ি, তখন তো নিজেকে অনেক বেশি বড় মনে করতাম, বাট এখন মনে হয় এত পাকনা আমি কিভাবে ছিলাম 8-9-এ। তো 9-এ যখন আমি উঠলাম, তো 9-এ মে মাসের ধরেন 10 তারিখের দিকে আমি হচ্ছে কোচিং থেকে বাসায় আসি। তো বাসায় আসার পর দেখি যে বাসার TNT ফোনটা বাজতেছে। তো আমি ফোনটা ধরলাম, খুব সুন্দর ভয়েসের একটা ছেলে। তো আমাকে বলতেছে যে আমি মাত্র বাইরে থেকে আসছি, মানে আমার সব হিস্ট্রি জানে, আমার বাবা মার নাম, আমি কোন বাসায় থাকি, কোন স্কুলে পড়ি, স্কুল থেকে কখন বাসায় আসি, সব কিছু জানে। তো ফোনে বলতেছে যে আপনাকে একটা ছেলে খুব পছন্দ করে, আপনি কি রিলেশনে যাবেন? তা আমি প্রথমে মনে করলাম আল্লাহ, এটা কি কোনো কিডন্যাপার? কে আসলে যে আমার সব হিস্ট্রি জানে, আবার ছেলের নামও জানি না, কিন্তু ফোনে আগে স্বীকার করতে হবে যে যে ছেলেটা আমাকে পছন্দ করে আমি তার সাথে রিলেশনে যাব।
আর আরেকটা জিনিস বললাম, ক্লাস 9-এ মাত্র উঠছি, আশেপাশে সব কাজিনের বয়ফ্রেন্ড আছে, স্কুলে সবার বয়ফ্রেন্ড আছে, আমার নাই। এখন আমার একটা বয়ফ্রেন্ড দরকার। তা আবার ভয়ও পাচ্ছি যে কে না কে কাকে হ্যাঁ বলে দিব, ছেলেটাকে দেখিও নাই, নামও জানি না, কিছুই জানি না। তো যাই হোক, আমি বলছিলাম যে দেখেন, যারটার সাথে তো প্রেম করা যায় না বা এইভাবে রিলেশনে যাওয়া যায় না। তো এরকম বলে আমি ফোন টোন রেখে ফোনের TNT ফোনের যে লাইন খুলে ভয়ে রেখে দিছি। আমরা একটু খুনসুটিটাই শুনতে চাই প্রেমের, যে কিভাবে আসলে এটা খুঁজে খুঁজে বের করা বা তার খোঁজ খবর আসলে রাখা। জানতাম, কারণ হচ্ছে ওর ছোট ভাই আমাদের এখানে খেলতে আসতো। ওকে, তো ওখান থেকে অনেক কিছুই আমরা জানছি। ইনফরমেশন সব ওখান থেকে। ছোট ভাইকে বশ করার জন্য দেখতাম যারা বোনের প্রেমে পড়ে, তার ছোট ভাইকে বশ করার জন্য হচ্ছে অনেক কিছু ঘুষ দেয়, খাওয়ায়, এরকম কোনো গল্প আছে কিনা? এখন আমার মনে পড়ছে না, কারণ এটা আসলে অনেকদিন আগের কথা। কিন্তু আপনি হ্যাঁ, কি নতুন কোনো প্রেমে পড়েছেন যে প্রেমের পর গল্প ভুলে যাচ্ছে? আপু কিছু বলুন। না, আমি কি ওকে কিছু খাওয়াই না। ও আসলে আমরা ওই সময় তো যে বয়সটা ছিল, ওই বয়সে মানে আমি ছিলাম বাসার সবচেয়ে বড়, তো আমি সবাইকে একটু ডমিনেট করে আমার ছোট ভাইদের দিয়ে। আর ও এরকম একটা পার্সোনালিটি ছিল, মানে কখনো আমি যে বারান্দায় বসে পুরোটা বিকাল ক্রিকেট খেলা দেখতাম, তাকাইতো না। ওকে, তো তার ফোন মানে একটু যেটা মাফিয়া টাইপের প্রেম, যে তাকাবো না কিন্তু আমি ভালোবাসি। আমার কখনো বুঝিও নাই তাকাইছে, খালি দেখতাম যে মাঝে মাঝে আমি বারান্দায় গেলেই বলগুলো অনেক জোরে জোরে ওয়ালের মধ্যে মারতো। মোরিঙ্গা ব্রাইটেনিং ফেস প্যাক প্রতিদিন ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। মোরিঙ্গা ব্রাইটেনিং ফেস প্যাক, আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। খেলার পুরা ইয়েই চেঞ্জ হয়ে যাইতো। আগে ভাই এই আসলে মারতা না বারান্দার মধ্যে বল মারতো। ওইটা হচ্ছে গার্লফ্রেন্ডকে দেখলে পর একটা জোশ ফিল হয়, মানে ক্রিকেটার হোক আদার এনি প্রফেশন। প্রেমটা আসলে যেরকম খুব চমৎকার যায় বা পারিবারিক ভাবে, আচ্ছা, আমি বলি। কিন্তু বিয়ের সময় আসলে কোনো সাফার করতে হয়েছিল কিনা দুজনের? আমাদেরকে দুই ফ্যামিলি ধরে বিয়ে দিছে। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা তো আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকা অবস্থাতেই আমরা বিজনেস একসাথে শুরু করছি। আমরা ওকে, ওই সময় বিজনেস করতেছি, তখন আম্মু বলছে যে যেহেতু তোমরা একসাথে থাকবাই, তো বিয়ে করে যা। কারণ তাহলে আমাদের তাহলে একটা- তাহলে বিজনেসম্যান আমরা বাইরে পাস করবো কেন, দুইজনই একসাথে হয়ে যায়। মানে আমাদের একটা শোরুম ছিল, তো আমাদের দুইজন না চাইলেও একসাথে প্রতিদিন দেখা হতো, বিজনেসের সবকিছু করছি। তো দুই ফ্যামিলি থেকেই আমাদেরকে বিয়েটা দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এর আগে যদি আমরা যাই, মে 17 তারিখে ওই আমাকে কিডন্যাপার আবার ফোন দেয়। ওকে, ঠিক আছে, ফোন দিয়ে বলে তোমাকে একটা ছেলে পছন্দ করে, তুমি কি রিলেশনে যাবা? মানে আমি বিরক্ত হয়ে বলে দিচ্ছি ঠিক আছে যাব। আমি গেলে সেই বারান্দায় আসো। ছেলেটার নামও জানি না, কিছুই জানি না। মানে কি গেলে বারান্দায় আসো, আরো ভয় পেয়ে গেলাম যে বারান্দায় গেলে গুলি টুলি করবে নাকি। এরপর বারান্দায় গিয়ে সোজা তাকাই, এই পাশে আর তাকাই না, কারণ এই পাশে কেন তাকাবো, কেউ তো আমার দিকে তাকায় না বা কিছুই করে না। আর ওদের বাসার সাথে আমার যেই সমস্যাটা ছিল, আমি ময়লা ফেলতাম, বড় একটা মাঠ ছিল, আমি ময়লা ফেলতাম, আর ওরা সব ভাই বোনরা মিলে ওদের 3 তলার ছাদে উঠে আমাদের বারান্দার মধ্যে ময়লা মারতো। তো কাইন্ড অফ গন্ডগোল ছিল। তো আমার বামে তাকানোর কোনো সুযোগই নাই। তো আমি আবার বারান্দা থেকে দৌড়াই ফোনের কাছে আসছি, তো এসে আমি বলছি কই, কেউ তো নাই। তারপর বলে কি আবার এসে বামে ছাদে তাকাও। আবার গেলাম, যাওয়ার পর দেখি কি ওই যে ছেলেটা কখনো আমার দিকে তাকাইতেও না, ছাদের মধ্যে দাঁড়ায় আছে। ঠিক আছে, আর একটা শর্ত ছিল যে আমি রিলেশনে, মানে ওকে দেখানোর আগে আমি রিলেশনে যাই আর না যাই, বাসায় যাতে কোনো বিচার না আসে। রিলেশনে না গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি কাউকে ব্যাপারটা জানাতে পারবো না, কারণ দেখা যায় যে আশেপাশের বাসায় একটা সিন ক্রিয়েট হয়ে যাবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার দেখতে হবে ওই লোকটাকে। তারপর যখন গিয়ে দেখলাম যে ছাদে এই কাহিনী, এই ছেলে, এ তো আমার থেকে অনেক বড়, এটা তো কখনো হবে না। তারপর করলাম কি, দৌড় দিয়ে বারান্দার দরজাটা লাগায় ফোনটা মারলাম, মেরে আবার খুলে ফেললাম যে আয় হাই এটা কি করলাম। তারপর কিছুক্ষণ বসেছিলাম, আবার ফোনটা লাগাইলাম। লাগানোর পর ওই দিক দিয়ে তো ধরেন অবস্থা খারাপ, যে এখন হয়তো বাসায় বিচার আসবে, ফোন এইভাবে মেরে দিছে। তো তারপর আবার ফোনের লাইন লাগানোর সাথে সাথে TNT বাজতেছে। তো বাজার পর বললো যে ফোন রেখে দিলা কেন এভাবে, মানে ওর ফ্রেন্ড কিন্তু তখন কথা বলতেছে, ওর সাথে তখনও কথা হয় নাই। আমি বলছি কি এমনি রেখে দিছি।
তারপর বলতেছে কি যে তুমি যার সাথে রিলেশনে গেছো তার সাথে কথা বলবা না। আমি তো কমিটমেন্ট দিয়ে ফেলছি যে আমি রিলেশনে যাব। তারপর বললাম আচ্ছা ঠিক আছে দেন। তারপর বললাম আসসালামু আলাইকুম ভাইয়া, ঠিক আছে। তারপর আমি জিজ্ঞাসা করতেছি আপনার নাম কি, তো তখন ওর নাম বলল। তারপর বললাম আচ্ছা ঠিক আছে, আমার নাম্বার চাইছে যে আমার যে পার্সোনাল ফোন নাম্বারটা এটা দেওয়া যাবে নাকি। তো ওই নাম্বারটা নিল যে ঠিক আছে টিএনটিতে আর ফোন দেওয়া হবে না। তো আমি ঝামেলাটা ওখানেই শেষ করলাম যে ঠিক আছে ফোনে চলে এসেছে, টিএনটিতে আর ফোন দিবে না। আর ওর সাথে আমি তখনও যে রিলেশনে যাব আমি শিওর না। ওকে, প্রথমে ছিল টিএনটিতে, টিএনটি থেকে ফোনে, ফোন থেকে মনে আসলো কবে আসলো? আচ্ছা, তারপর ফোনের নাম্বার যখন দিছি তখন থেকে আমি ফোনের ব্যাটারি তো খুলে রাখছি, সিম তো খুলছি, সাথে ফোনের ব্যাটারিও খুলে রাখতাম ভয়ে যে না এটা হবে না। তারপর আস্তে ধীরে আমি আবার ফোনে সিম টিম লাগাই, আচ্ছা ঠিক আছে দেখি কথা বলে বন্ধুর মতো। ফার্স্টে আমি ওকে অ্যাকসেপ্ট করছি অ্যাজ আ ফ্রেন্ড। তো দেখা যাইতো যে আমি স্কুলে যাইতাম, আমাদের কম্বাইন্ড স্কুল ছিল, তো আমাদের মধ্যে সারাদিন ফোনে কথা হতো যে স্কুলে কি করেছি কি কি হয়েছে। কারণ আমার বাসায় কেউ নাই, আম্মু আব্বু ছিল না, ভাইয়া বাইরে কাজ করতো, ছোট ভাই তো ছিল, ওর সাথে কথা বলার ওরকম কোনো সুযোগ নাই, মারামারিই বেশি করতাম। তো ওর সাথে ও ছিল আমার খুব ভালো একটা ফ্রেন্ড, যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারতাম। এখন যেহেতু জীবন সঙ্গী হয়েছে, এখন মারামারিতে চ্যাম্পিয়নকে? হাসো কেন? তুমি বলো, আমি কি তোমাকে মারি? না, কেউ আমরা মারামারি করি না। আমরা মারামারি করি না, আমাদের মধ্যে একটা ডিল আছে। আমাদের মধ্যে ঝগড়া যাই হবে ঘরের মধ্যে, আমাদের ঝগড়ার একটা সিস্টেম আছে। দুইজনেরই রাগ বেশি, ও যখন রেগে যায় আমি চুপ থাকি, আমি যখন রেগে যাই ও চুপ থাকে। তো ব্যাপারটা যেটা হয় জিনিসটা বাড়ে না, আর যেদিন বাড়ে ওই দিন। এই সিস্টেমটা মেইনটেইন করেন কিভাবে আসলে? টেম্পারটা কিভাবে মেইনটেইন করেন? ও কিভাবে ও ঠান্ডা করে ফেলে। ওকে, আমি জানি কিভাবে ঠান্ডা করতে হয়। এই কারণে আপনি সফল পুরুষ, মানে প্রেমিক পুরুষ। আকিব ভাই, আকিব ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের কি করার বাকি আছে? মানে ব্যবসা তো প্রচুর করতেছেন এবং হচ্ছে খুব সুনামের সাথে করতেছেন। কাপড়ের বিজনেস ছিল, সেখান থেকে হচ্ছে প্রোডাক্ট নিজেরা তৈরি করছেন ব্র্যান্ডের, পাশাপাশি কিন্তু দেখলাম যে ঘুরে বেড়ানোর জন্য এখন একটা ট্রাভেল এজেন্সিও খুলতে। এটাও বেশ কিছুদিন ধরে, এটাও 3 বছর অলমোস্ট। এটাতে আচ্ছা, আমাদের ফার্স্ট বিজনেস এসএ কর্পোরেশন ছিল। এসএ কর্পোরেশন থেকে কোভিডের মধ্যে আছে না যে শখ করে গরু কিনতে যাওয়া, ওই গরু কিনতে কিনতে একটা গরুর খামার হয়ে গিয়েছে এসএসসি অ্যাগ্রো। মানে ব্যাপারটা ছিল এরকম যে প্রথমে আমরা তো কসমেটিক্সের বিজনেস করতাম, তো তারপর হচ্ছে কোভিডের সময় আমরা খুব, সবাই তো জানেন যে কীরকম একটা সময় সবার গেছে। তো ওই টাইমে আমরা যখন একটু শিথিল হইল তখনও তো মানে সব কিছু খুলে নাই। তো আমরা চিন্তা করলাম যে গরু আমরা নিজেদের জন্য কিছু পালবো। তো এভাবে করে 2টা 3টা 4টা কিনতে কিনতে মনে হলো যে একটা খামার দিই। তো আস্তে আস্তে 10টা 12টা এভাবে করে 50-60টা আমরা প্রথম বছর করে ফেলছি। এরপর মানে আমাদের এগুলো কোনোটা প্ল্যান ছিল না। পরের বিজনেসগুলো সব হচ্ছে আনপ্ল্যান, মানে আমরা করতেছি শখ থেকে যা করতেছি ওইটাতে আমরা একটু এফোর্ট দিছি। কোভিডের পর হচ্ছে সবাই অ্যাগ্রোতে এসে গরুটা কিনতেই পছন্দ করত। আমরা স্টুডেন্ট থেকে ব্যবসায়ী, এবং যখন নাকি প্রেম করতাম তখন ও আমাকে একবার বলেছিল, বলবো একবার বলেছিল আমার গার্লফ্রেন্ড চোখ দিয়ে যেটা দেখবে আমি ওইটা কিনে দিব। কিন্তু বিয়ের পরে ঘটনা কি ছিল? সেম, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ক্যাভিয়ার খাওয়াই নাই কেন? না, ক্যাভিয়ার খাওয়ার এরপর আর সুযোগ হয় নাই, দুবাইতে গিয়ে আর সুযোগ হয় নাই ক্যাভিয়ার খাওয়ার। ওকে, তো ও যে আমাকে সেই কমিটমেন্টটা দিয়েছিল, স্টিল আমি ওর কাছে যদি কিছু চাই, তো যদি সেটা ওর সামর্থ্যের বাইরে চলে যায় তাহলে একটু সময় চাই, কিন্তু ও যেটা কমিটমেন্ট যেটা চাই ও আমাকে ওইটা দেয়। ভাই আপু, কি দিতে পারলে আকিব ভাইকে আপনার ভালো লাগে যে ও খুশি হবে, বা ওকে একটু খুশি করতে পারলাম? ভাই সব দামি জিনিস, ঠিক আছে। ওর পছন্দ হচ্ছে, ওর চশমার ফ্রেম খুব পছন্দ, গ্যাজেট খুব পছন্দ, বাইক খুব পছন্দ। ওকে, এগুলা দিলে সে খুব খুশি হয়। আর আরেকটা সস্তার মধ্যে কভার করা যায়, সেটা হচ্ছে চকলেট। চকলেট এনে আমার আলমারির একটা আলাদা ড্রয়ার আছে, ওখানে আমি চকলেট ভরে রাখি। ও এসে রাত্রেবেলা এসে খুলে প্রতিদিন চকলেট খায়,
অনেক খুশি হয়ে যায়। আরে আপু, আপনাদের মতো কাপলদের দেনমোহর নিয়ে আসলে আপনাদের যারা ফলোয়ার আছে বা ভক্ত তারা কিন্তু অনেক কৌতূহলী। আপনাদের বিয়ের দেনমোহর কত ছিল? 12 লাখ টাকা। 12 লক্ষ টাকা। ওকে, সেটা এবং এটা আমাকে বিয়ের বছরই দিয়ে দেয়। আসলে সমবয়সী বা খুব কাছাকাছি বয়সী প্রেমগুলোর সাস্টেইনেবিলিটি বা স্থায়িত্বের জায়গাটা আসলে কতটা বেশি ইম্পর্টেন্ট বা করে বলে আপনারা মনে করেন? আমার কাছে মনে হয় সেম এজের দুইজন যখন থাকে, বা ওর সাথে কিন্তু আমার এজ ডিসটেন্স 4 বছর, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, একজন আরেকজনকে খুব ভালো বুঝি। আমি কি চাচ্ছি ও বুঝে, ওর এই যে কি চাচ্ছে আমি হয়তো বুঝতে পারি। তো আমার কাছে এরকমটাই মনে হয়। আর আমার মনে হয় যে যখন এইজ গ্যাপটা অনেক বেশি হয়ে যায়, এটা তো এক্সপেরিয়েন্স আমার নাই, বাট আমার মনে হয় যে একটু বড় হইলে শাসন বেশি করবে। ভালোবাসায় টাকার গুরুত্ব কেমন পারি আপু? আচ্ছা, এটা প্রশ্নের উত্তরটা আমি দেই। আমরা কিন্তু যখন মানে ডেট করছি, আমরা এরকম আছে যে চায়ের দোকানে পুরি খেতে খেতেও ডেট করছি, রাস্তায় হাঁটছি, টাকা নাই। হ্যাঁ, তো রাস্তায়ও হাঁটছি। আবার আমরা যখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল, আমরা 5 স্টার হোটেলেও করছি, মানে ডেট করছি। ইভেন অনেক ভালো ভালো জায়গায় বিদেশেও আমরা ডেট করছি। তো সিচুয়েশন যখন Situation যেরকম অনুযায়ী, থাকবে এটাতে আসলে ওভাবে, যখন পকেটে টাকা নেই চার দোকানে বসে যাও, টঙে বসে যাও, যখন মনে হচ্ছে আমি এটা অ্যাফোর্ড করতে পারবো বুর্জ খলিফায় বসে যাও, কোনো সমস্যা নেই। মানায় নিতে হবে, মানিয়ে নেওয়া। আমরা এখন হচ্ছে একটি ফান সেগমেন্টে যাব। এখানে ভাইয়া এই চেয়ারে চলে আসবে এবং আপনাকে আমি বোর্ডে ওখানে বসে ছবি ধরবো, ভাইয়া ক্লু দিবে, আপনার বলতে হবে নায়ক, নায়িকা বা ব্লগারদের নাম। ঠিক আছে? রেডি ভাইয়া? জি, ভাইয়া আজকে কিন্তু জিততে হবে। অবশ্যই। ওকে, প্লিজ ভাইয়া এখানে চলে আসেন। উনি সবচেয়ে প্রথম হার্ট খুলে বের করে রাখছিল ছবিতে। আচ্ছা, অনন্ত জলিল। ও গ্রেট, একবারে পেয়ে গেল। এই যে হৃদয় খোলার, এইটা তো বাংলাদেশে একমাত্র অনন্ত জলিল ভাই করেছে। অনন্ত জলিল ভাইকে কেমন লাগে ব্যবসায়ী হিসেবে বা নায়ক হিসেবে? ব্যবসা হিসেবে তো উনি অবশ্যই অনেক সফল। আর আমি ওনার ছবি দেখছি সবগুলোই মোটামুটি। তাই? বাংলাদেশ আমাদের খুবই মজা লাগে, মানে পুরা হলে চিৎকার করে হাসা আসে। ওকে, মানে ঈদের পর যে ওনার একটা করে মুভি রিলিজ হয়, আমরা ফুল ফ্যামিলি সহ যাই, চিৎকার করে হাসি, খুব মজা লাগে। আমরা দ্বিতীয় ছবিতে চলে যাই। কঠিন ক্লু দিতে হবে ভাইয়া। কঠিন ক্লু দিব? হ্যাঁ, কঠিন ক্লু দেওয়া যায় না, এটাই বাস্তব এই ব্যাপারে। কে আপু? রিপন মিয়া। ওহ গ্রেট, সুপার ছিল? রিপন মিয়া, দেখেন আপনি দাঁড়িয়ে দেখেন। ওকে, রিপন মিয়া কিন্তু বাংলাদেশের ব্লগিং সেক্টরে একটা ন্যাচারাল লাইফস্টাইল ব্লগিং এ সে একটা অনন্য মাত্রা যোগ করেছে। জি, রিপন মিয়াকে আসলে ওর সরলতা বা ওর কন্টেন্ট কেমন লাগে? ওনার আমি সব কন্টেন্ট দেখি নাই, কিন্তু ওনার যেগুলো চোখের সামনে পড়ছে সবগুলো দেখে মনে হচ্ছে যে মানে উনি খুব আসলে ন্যাচারাল, এন্টারটেইন করে সবাইকে, এবং তার একটা নিজের স্টাইল বানায় ফেলছে। তো সো সে ইউনিক হয়ে গেছে। ভাইরাল। একদম একদম। আপু, আপনি তো ব্লগিংও করেন, সেক্ষেত্রে ওর সরলতাটাকে, এই যে গ্রামীণ আদলটাকে নিজের মতো করে বাঁচিয়ে রাখা, নিজের চলা, এটা কেমন লাগে আপনার? আমার কাছে মনে হয় এটাই ন্যাচারাল, এটাই সবাই দেখতে এনজয় করে। আমি কোনো একটা জিনিস বানায় মানুষকে ফেক একটা জিনিস দেখাইলাম, দরকার নেই। ন্যাচারাল, আমি যা করতেছি আমি যেমন ওরকমই। এবার প্লিজ আপু। হ্যাঁ, আমি চিনি। বর্তমান সময়ে ভীষণ ভাইরাল ওনার একটা ডায়লগ, ক্লু দিয়ে দিলাম, আমিই ক্লু দিলাম। ওনার ডায়লগটা আমি দিতে পারবো, কিন্তু ও ধরতে পারবে না। আচ্ছা, ওকে দাও। ওকে, দেখা যাক। ও হচ্ছে ওই যে একটা ডায়লগ শুনছো কিনা আমি জানি না, এত কি জানি সাজানো, এত সাজানো কেন সব না কোথায়। আগে কোথায় দেখছো বলো? আমি ফেসবুকের ভিডিওতে ওনার এই ক্লিপগুলো দেখছি, ওনার আমি মুভি এর জন্যই বাথরুমে ঢুকলে আর বের হয় না। বাপ্পারাজ। ইয়েস, বাপ্পারাজ। এবার লাস্ট ক্লু আপু। ওনার চিনে না বাংলাদেশে এরকম কেউ নাই সিনেমায়। ওনাকে শুনো, ওনাকে কেউ চিনে না, শাকিব খানও হইতে পারে। এই তো বের করে ফেলছে। কি হইছে? হইছে শাকিব খান। আপনি কি জানেন একটি ভালো সানস্ক্রিন ব্যবহার করে আপনিও পেতে পারেন ভালো অনুভূতি?
আমলকি ইন্টেন্সিভ স্কিন ব্যারিয়ার ক্রিম অন্যান্য সাধারণ সানস্ক্রিন ব্যবহার করার চেয়ে ভালো কাজ করে। এটি সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং দাগ মুক্ত রাখে। আমলকি ইন্টেন্সিভ স্কিন ব্যারিয়ার ক্রিম আপনার ত্বকের জন্য নিখুঁত পছন্দ। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। শাকিব খানের কোনো সিনেমা দেখা হয়েছে কিনা? ওনার সিনেমা দেখা হয়েছে। ওকে, শাকিব খান কিন্তু দীর্ঘ প্রায় 25 বছরের সিনেমা ইন্ডাস্ট্রিতে তার জার্নি, সেইখান থেকে অসংখ্য সুপারহিট সিনেমা আছে এবং বর্তমান সময়ে সে কিন্তু নিজেকে ভেঙে চুরে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছে। শাকিব খানের সাথে কি দেখা হয়েছে কিনা কখনো? বা না, কখনো সামনাসামনি দেখা হয়নি, তবে অপু বিশ্বাস দিদির সাথে অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। তখন কি জিজ্ঞেস করেছিলেন শাকিব সম্পর্কে? না, তখন মানে ইভেন্টে তো ওরকম কিছু জিজ্ঞাসা করা হয়নি। ওকে, চমৎকার, থ্যাংক ইউ ভাইয়া, অসম্ভব সুন্দর এবং মজা করে আপনারা খেলেছেন। এবার হচ্ছে আপনি ওখানেই থাকবেন, আরও একটা সেগমেন্ট আমরা এখানে করব, সেটা হচ্ছে হেডফোনে আপুকে গান দিব। ওকে, আপনি হচ্ছে শব্দ বলবেন মুখে পড়ে, আপু বলতে হবে কি বলছেন। আপনি ওখানে বসে বলবেন, আপু ধরবে। মাসুদ ভালো হয়ে যাও। আমি একটা পাগল। মাসুদ, স্লো বলো। মাসুদ ভালো হয়ে যাও। বাথরুমে কম যাও। মাসুদ ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও। কাছাকাছি। আবার মাসুদ ভালো হয়ে যাও। ফারিয়া ভালো হয়ে যাও। কাছাকাছি আসছে, আর একটু বলতে হবে। খুলবো এটা একটু। না 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 না, খোলা যাবে না। মাসুদ ভালো হয়ে যাও। আস্তে বোঝানোর চেষ্টা করো। মাসুদ ভালো হয়ে যাও। আবার মাঝখানে কি ভালো, এর আগে কি? মাসুদ। মাকসুদ ভালো হয়ে যাও। ও মাকসুদ বলতে কেন, আমাদের একটা এমপ্লয়ি আছে, আমি ওকে এই ডায়লগটা দেই। ওকে, এর পরের শব্দ, নেক্সট ওয়ার্ড। প্রেমের গল্প। স্লো। প্রেমের গল্প। প্রেমের গল্প। হইছে? গ্রেট গ্রেট, 2.3। এটাই বাস্তব। এটাই বাস্তব। এটাই বাস্তব। ইয়েস, গ্রেট, 3। নাটক কম করো প্রিয়। নাটক কম করো প্রিয়। ও শুনতেছে আমার মনে হয়। না 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 না, স্লো, আবার বলো। নাটক কম করো প্রিয়। নাটক কম করো প্রিয়। কারো। তারপর নাটক কম করো প্রিয়। নাটক কম করো। ওকে, ওই মামা না প্লিজ। স্লো। ওই মামা না প্লিজ। ওরে বাবা। হইছে? হয় নাই, হয় নাই। কাছাকাছি কাছাকাছি। ওই মামা, ওই মামা না প্লিজ। ওই মামা না প্লিজ। ইয়েস, গ্রেট গ্রেট গ্রেট, সুপার সুপার প্লে ফারিয়া নওয়াজ। থ্যাংক ইউ, ওয়েল প্লেড, ওয়েল প্লেড। থ্যাংক ইউ শেষ। ভাইয়া, প্লিজ আসেন ভাইয়া। শেষ। শেষ। জিতে গেছি। একদম আপনি জিতে গেছেন আপু। থ্যাংক ইউ। জিতে গেছেন। থ্যাংক ইউ। ওকে, চমৎকার একটা সেগমেন্ট খেললাম আমরা, দুর্দান্ত, এবং ফারিয়া আপু স্পেশালি সুপার, মাইন্ড ব্লোয়িং। আমরা হচ্ছে একটু গান শুনতে চাই কারো মুখ থেকে। গান আমরা কেউই পারি না। ওকে, আপনি তো সুপার লাইভ করেন, ঠিক আছে? লাইভ স্টাইলে তাকে হচ্ছে প্রেম নিবেদন করতে হবে, এবং প্রেম নিবেদন শেষে আকিব ভাইকে আপনার বেচে দিতে হবে। ভাইয়া বিক্রি করতে পারবো। ওকে, তাইলে আকিব ভাই, ঠিক আছে, ভালোবাসার মানুষ, আপনি তাকে লাইভে বেচে দিবেন। লাইভে বিক্রি করে দিব। খারাপ লাগতেছে। সরি। হ্যাঁ, ঠিক আছে। একটা ফোন দাও। ওকে, ফোন, এই যে এই যে ফোন। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা লাইভ হয়ে গেলাম এসএ কর্পোরেশন থেকে। আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার হাজবেন্ড, এবং উনি একটু স্বাস্থ্য বেশি, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝতেই তো পারছেন। অর্ডার করার জন্য এখনই ইনবক্স করুন, আমি পার্সেল করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আফা, কত টাকা? এটার জন্য ইনবক্স করতে হবে, লাইভে তো বলা যাবে না কত টাকা। ইনবক্স করেন আমাদেরকে, ইনবক্স করলে রিচ একটু বাড়ে। আপা 10 কোটি। কম হয়ে গেল। 10 কোটি 1। 20 সেটেল হবে, হইলে বলেন,
প্যাক করে পাঠিয়ে দিচ্ছি। না, এইটা ফারিয়া নেওয়াজই কিনতে পারবে, তার অনেক টাকা, আমার টাকা নাই, এটা ফারিয়া নেওয়াজেরই থাকুক। ওকে আপু, আপনি এখন লাইভ থেকে চলে যাইতে পারেন, আপনি কমেন্ট করে আমার সময় নষ্ট করছেন। থ্যাংক ইউ। গ্রেট, সুপার সেল, বিগ সেল। থ্যাংক ইউ আপু। খুব বেয়াদবি একটা না না, কাস্টমার চেতে খুবই যাবে। খুবই মজার ছিল, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ছিলেন ফারিয়া নওয়াজ এবং আহনাফ আকিফ দম্পতি। তারা খুবই চমৎকার মিষ্টি কাপল। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের বিভিন্ন খুনসুটি এবং ভালো লাগার ভালোবাসার গল্প আমরা দেখি। তাদের জন্য শুভকামনা রইল। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে দেখা হবে।